experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সে ভালোই উপলব্ধি করতে পারছে লোকটা তাকে না চিনেই এগুলো বলেছে, না হলে হয়তো বেগমের অতিথিকে এমন করে বলার সাহস তার হতো না। গটগট করে তার দিকে এগিয়ে এলো পুরুষটা। তার থেকে কোনো উত্তর না পেয়ে খানিক বিচলিত হলো বোধ হয় সে। ঠিক তার পেছনে দাঁড়িয়ে পুনরায় রাগান্বিত স্বরে বলে বসলো, উত্তর দিচ্ছ না কেন? সৈনিক প্রধানের প্রশ্ন অবজ্ঞা করার শাস্তি জানো তুমি? একে তো অভদ্রের মতো অনুমতি ছাড়া প্রবেশ করেছ, তার উপর আমার প্রশ্ন উপেক্ষা করছ। এবার আর ধৈর্য ধারণ করতে পারল না জার্নাব। ততক্ষণাৎ ঘুরে তাকালো সে। মহলের মৃদু আলো এসে লাগছে তাদের মুখে। ভ্রু কুচকে তাকালো জার্নাব। তার সম্মুখেই বলিষ্ঠ দেহি একজন পুরুষ দাঁড়িয়ে আছে বীরের বেশে, হাতে তলোয়ার, চোখের পাপড়ি বেয়ে টপ করে পানি এসে পড়ল তার অধরে। মনোযোগ দিয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো জার্নাব। আচমকা হতবাক স্বরে বিড়বিড়িয়ে বলে উঠল, আসমাইন। হতবম্ভের ন্যায় হাঁ করে চেয়ে আছে মাহতাব। এতগুলো বছরে কিশোরী চেহারায় পরিবর্তন এসে যুবতী হয়ে উঠলেও তাকে চিনতে বিন্দু মাত্র কসুর করতে হলো না তার। কতগুলো বছর পর আবারও আজমাইন ডাকটা শুনে যেন থমকে গেছে সে। এই নামে শুধু তাকে দুজন মানুষই ডাকে, তার আব্বাও তাকে আজমাইন নামেই ডাকত। হাত গলিয়ে তরোয়ার নিচে পড়ে ঝনঝন শব্দ তুলল। সচকিত হয়ে উঠল মাহতাব। কিছু সময় পেরিয়ে যাবার পরেও হতবাক তার অভিব্যক্তি। বিচলিত হলো জার্নাব। অপ্রস্তুত হয়ে বলল, দুঃখিত, আপনাকে আমার পরিচিত কেউ ভেবেছিলাম। অনেকদিন দেখা হয় না তো, তাই হয়তো চিনতে ভুল করেছি। তুমি ভুল করনি জুই। পাওয়া হারানোর এই খেলায় কেউ হয়তো জিতে যাবে, কেউ বা হারিয়ে সর্বশান্ত হবে। ভালোবাসা আর প্রতারণার এই সমীকরণ কোথায় গিয়ে ঠেকবে তার হিসেব নেই। প্রিয় মানুষকে নিজের করে নিতে পাপ করতেও দ্বিধা নেই। অন্ধ করে দেয় যে এই প্রণয়। জন্মগত অন্ধ রাস্তার পরিমাপ করতে জানলেও প্রণয়ে অন্ধরা কোনো পরিমাপ জানে না। তাদের নিকট প্রিয় মানুষটাই যেন সর্বসুখের আধার। ভালোবাসা পেতে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পথ বেছে নিতেও পিছ পা হয় না প্রেমিকেরা। রাতের এই সময়টাতে মহলের বন্ধ কামরায় কেউ ভালোবাসার আবেশে জর্জরিত, হৃদয়ে অজস্র প্রণয় থাকা সত্ত্বেও দৃষ্টিতে হারিয়ে ফেলার আতঙ্ক। কেউ বা খোলা বাগানে বৃষ্টির ফোঁটা মাথায় করে সম্মোহিনী দৃষ্টিতে অবলোকন করছে প্রিয় মানুষটাকে, অথচ বিপরীত মানুষটার হৃদয় জুড়ে অন্য কারোর আনাগোনা। সে কথাও তার জানা নেই। ভালোবাসলে কি আর এত কিছু জানার আগ্রহ থাকে? শাহ নদীর পার বেয়ে সাজানো হয়েছে সারি সারি বাণিজ্যিক জাহাজ। নদীর পানিতে উত্তাল ঢেউ বইছে অবিরত। তার মধ্যেই কোনো এক জাহাজের ভেতরে অবস্থান করছে সদ্য হৃদয় ভাঙা প্রেমিক। এই শীতল রাতেও ক্লান্ত তার দুচোখ। এলোমেলো চুলগুলো কঠিন করে সাক্ষী করে দিচ্ছে তার বেদনার। তার হৃদয় ভঙ্গের বিকট শব্দ বুঝে শুনতে পাচ্ছে প্রকৃতি। তাই তো সে বৃষ্টি ঝরিয়ে শীতল করতে চাইছে তার ক্ষত। শান্ত মানুষটা হঠাৎ করেই যেন নিঃস্ব হয়েছে, হারিয়েছে বেঁচে থাকার আগ্রহ। ঢুলতে ঢুলতে সে এগিয়ে গেল জাহাজের কিনারায়। রক্তলাল চোখে উত্তাল পানির দিকে চেয়ে আচমকা মাথার টুপিটা খুলে ছুঁড়ে মারল সেখানে। ক্ষুধা মিটল না বুঝি নদীর? আজ তো মানুষটা যখন আছড়ে পড়ল পানির বুকে, তখনও উত্তাল তার ঢেউ। শুধু ঝুপ করে একবার শব্দ হলো পানির মাঝে, তারপরেই সব নীরব, স্তব্ধ চারপাশ। সকাল সকাল মহলের ভোজন কক্ষে বিশাল আয়োজন। সেবিকারা সুবিশাল টেবিলটাতে শতাধিক পদের খাবার সাজিয়ে রেখেছে। একে একে ভোজন কক্ষে প্রবেশ করল ওয়াসিফা সুলতান, শেহজাদি তানহা, আব্দুল রহমান, জার্নাব। সুলতান শাহজাল সাম্রাজ্যে নেই, সে নিজের কিছু ব্যক্তিগত কাজে বাইরে কোথাও গিয়েছে। সারি সারিভাবে গুছিয়ে রাখা কারুকার্যমণ্ডিত কাঠের কেদারাগুলোতে বসে পড়ল তারা। টেবিলের এই পাশে রয়েছে ওয়াসিফা সুলতান এবং শেহজাদি তানহা,
সবসময়ের মতোই তাদের ভেতর কোনো কথোপকথন হচ্ছে না। অপর পাশে বসা আব্দুর রহমান খানিক ইতস্তত করছে। সেখানে আসতে চায়নি, জোভিয়া জোর করে বসিয়ে দিয়ে গেছে। তার পাশে বসেছে জার্নাব। আব্বাজানের মুখভঙ্গি দেখে এসে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে আব্বার, শরীর খারাপ লাগছে? ওয়াসিফা সুলতান এবার শান্ত দৃষ্টিতে তাকালো তাদের দিকে। তাচ্ছিল্য করলো না, তবে খুব একটা খুশিও সে হয়নি। তার মুখশ্রীতে ফুটে উঠেছে স্পষ্ট বিরক্তি। সেই সাথে তানহা নির্বিকার। তানহার এইসব ধনী গরিব বংশমর্যাদা নিয়ে খুশমিন কালেও কোনো সমস্যা ছিল না। আত্মীয়কে আত্মীয়ের মতোই সে দেখে। তবে তার আম্মার আবার এসব নিয়ে খুঁত খুঁত করা অভ্যাস। শুধু এইসব নিয়ে হবে কেন, সে তো নিজের কন্যাকেও মূল্যায়ন করে না। তার আব্বাজানের যেমন যুদ্ধ আর দ্বন্দ্ব ব্যতীত পুরো পৃথিবী শূন্য, ঠিক তেমনি তার আম্মার পুত্র আর সাম্রাজ্য ব্যতীত সব কিছু শূন্য। সে আর চোখে একবার দ্বারের দিকে তাকালো। তখনই সেখানে প্রবেশ করলো এলিজা সুলতান। তার কোলে তোহফা চুপ করে শুয়ে আছে। সবার কোলে গিয়ে লাফালাফি করলেও সে নিজের আম্মার কোলে গেলে একেবারে শান্ত বাচ্চা হয়ে যায়। টেবিলে সবাইকে একবার দেখে নিয়ে টেবিলের একদম শেষ প্রান্তে নিজের জন্য নির্ধারিত বিশাল রাজকীয় কেদারায় গিয়ে বসলো সে। কেদারাটাও বুঝি এতগুলো দিন পর পুনরায় নিজের মালিককে পেয়ে অহংকারী হয়ে উঠেছে। দ্বারের বাইরে পাহারারত সৈনিক উচ্চস্বরে বলে উঠল, মহামান্য সুলতান শাহজাহান শাহ। সহযোগিত হয়ে বসলো সকলে। কামরায় প্রবেশ করলো সুলতান। সোজা গিয়ে নিজ কেদারায় গিয়ে বসে হাত বাড়ালো তোহফার দিকে। অমনি দৌড়ে এলো তোহফা। সুলতানের পাশের কেদারায় বসে মিষ্টি একটা হাসি দিল। ভ্রুকুচকে তাকালেন বেগম। মেয়ে তো দেখি আব্বাজানের ভক্ত হয়েছে। সুলতান তাকে কোলে উঠিয়ে খাওয়াতে শুরু করলেন। আর চোখে একবার তাকালো বেগমের দিকে। অমনি মুখ ঘুরিয়ে নিল বেগম। নিজ মনেই হাসলেন সুলতান। আফসোস করলেন দুজনের কেদারার মাঝে এত দূরত্বের কারণে। এসব কেমন নিয়ম? কেদারার মাঝে এত দূরত্ব কেন হবে? একজন আসমানে তো একজন জমিনে। শাহজাইন, জি আম্মা বলুন। আজ তোমার মামা আসছে। যেখানে যাচ্ছ দ্রুত ফিরে আসার চেষ্টা করো। চমকে উঠল সুলতান। মামা লোকটাকে একদম পছন্দ নয় তার। আম্মার চেয়ে 2 বছরের বড় তার মামা, কিন্তু স্বভাব চরিত্র একেবারেই ভালো নয়। শুধুমাত্র বংশের জোরে টিকে আছে। তবু হাসি মুখে বলল, ঠিক আছে, চেষ্টা করব। তোফা চুপচাপ সুলতানের হাতে খাচ্ছে আর নিজের হিজাব ধরে টানাটানি করছে। এটা তার অভ্যাস, সব সময় হিজাবটাকে নিয়ে টানা হ্যাচড়া করা। আবার কখনো তানহার দিকে তো কখনো জার্নাবের দিকে চেয়ে হাত নাড়াচ্ছে, নিঃশব্দে হাসছে। তানহা এখনো আর চোখে চেয়ে আছে দ্বারের দিকে। থরিত বেগে দ্বার দিয়ে প্রবেশ করলো মাহতাব। সোজা গিয়ে বসে পড়ল জার্নাবের পাশের কেদারায়। খানিক হকচকিয়ে উঠল জার্নাব। মুহূর্তেই নিজেকে সংবরণ করে নিল সে। সুলতান অবাক কণ্ঠে শুধালো, মাহতাব, তোমাকে তো জোর করেও ভোজন কক্ষে আনা যায় না। আজ এত সুবুদ্ধি কিভাবে হলো? অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো মাহতাব। আমতা আমতা করে বলল, না মানে এমনি। আবার মানে মানে করছো? তোমার কথা পিছলে যাচ্ছে। কিছু হয়েছে? মাহতাব আমতা আমতা করে কিছু বলার পূর্বেই খেকিয়ে উঠল বেগম। সব সময় এত প্রশ্ন করেন কেন? বেচারা খাবে নাকি বসে বসে আপনার প্রশ্নের উত্তর দেবে? দমে গেলেন সুলতান। আসলেই তো খাওয়ার সময় এত প্রশ্ন করা ঠিক নয়। সে চুপচাপ নিজের খাবারে মনোযোগ দিলেও আর চোখে চেয়ে থাকলো তানহা। হাঁসফাঁস করছে অস্বস্তিতে। তার পাশেও তো ফাঁকা কেদারা ছিল, ওখানে বসার কী প্রয়োজন? সকলের আড়ালে মাহতাবের দিকে তাকালো জার্নাব। ফিসফিসিয়ে বলল, তুমি এখানে বসেছো কেন? সবাই কি না কি ভেবে বসবে। ঠোঁট চেপে হাসি দমালো মাহতাব। মেয়েটা আগের মতোই ভীতু আছে এখনো। সে ঠাট্টার স্বরে বলল, কেন ভয় পাচ্ছ তুমি? তুমি আমার পুরনো বন্ধু, প্রেমিক নও, ভয় পাবো কেন? আমি একদমই ভয় পাচ্ছি না। তাহলে এত কথা না বলে চুপচাপ খাও। কথা বাড়ালো না জার্নাব।
চুপচাপ খাবারের লোকমা মুখে তুলল। এখানে যে আজমাইনকে পাবে তার ধারণাও ছিল না। দক্ষিণী সাম্রাজ্যে তাদের ঘরের পাশেই আজমাইনদের ঘর ছিল। সে সূত্রে ছোট থেকেই তাদের মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আজমাইনের পিতা অন্য কোনো সাম্রাজ্যের সৈনিক ছিল, কোন সাম্রাজ্য তার জানা নেই। তবে ছোট থেকেই আজমাইনের খুব শখ ছিল বড় হয়ে সেও পিতার মতো সৈনিক হবে। আজ সে সৈনিকদের প্রধানের সম্মান পেয়েছে। ছোট থেকেই সে একটু ভীতু, সকলের সাথে মিশতে পারত না। আজমাইনি ছিল তার একমাত্র বন্ধু, কিন্তু হুট করে আব্বাজান তাকে নিয়ে সাম্রাজ্য ত্যাগ করলো। আজমাইন তখন মক্তবে ছিল, তাকে জানানো হলো না সে চলে যাচ্ছে। তারপর তো এখানে এসে তার বিবাহ হলো, বিধবাও হয়ে গেল কয়েকদিনের ব্যবধানে। আব্বা অসুস্থ হলো, দোকানের ভার সে নিজের কাঁধে তুলে নিল। এত কিছুর মাঝে কখনোই আর আজমাইনকে খোঁজা হয়নি। আজমাইন কিভাবে এই সাম্রাজ্যের সৈনিক প্রধান হলো তার জানা নেই। তবে সে যদি আগে জানতো তাহলে হয়তো আরও আগেই তাদের দেখা হতো। 7-17 ভাবতে ভাবতে আচমকা খাবার গলায় আটকালো। কেসে উঠল সে। দ্রুত নিজের কেদারা ছেড়ে এগিয়ে আসতে চাইল বেগম। চিন্তিত তার মুখভঙ্গি। তার পূর্বেই ব্যস্ত হয়ে পড়ল মাহতাব। হন্তদন্ত হয়ে নিজের পানির পাত্র এগিয়ে ধরল জাইনাবের মুখের সম্মুখে। জোর গলায় বলল, পানি খাও জুই। পানি খেয়ে জাইনাবের কাশি থামলেও উপস্থিত সকলের কৌতূহল বাড়ল। ওয়াসিফা সুলতান ব্যতীত সকলেই আগ্রহী নয়নে চেয়ে আছে। বেগম তো অবাক স্বরে বলেই বসল, জুই? বুবু, তোমার নাম জুই হলো কবে? বিপাকে পড়ল জাইনাব। অপ্রস্তুত হেসে বলল, আমার নামটা একটু বড়, তাই আজমাইন সবসময় জুই বলেই ডাকে। আজমাইন? অবাক কণ্ঠ সুলতানের। কিয়ৎক্ষণ পেরোতেই সে পুনরায় বলে উঠল, ও, আজমাইন তো মাহতাবের নাম, কিন্তু এ নামে তো ওকে কেউ ডাকে না। আমি এই নামে ডেকেই অভ্যস্ত। নত কণ্ঠ জাইনাবের। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল তানহা। হঠাৎ করে বলে বসল, অভ্যস্ত মানে? তোমাদের পরিচয় তো কাল পরশু হলো মাত্র, তাই না? অসহায় হলো জাইনাবের মুখভঙ্গি। একসাথে সবার এত প্রশ্ন। বেগম পুনরায় কিছু শুধানোর পূর্বেই থামিয়ে দিল মাহতাব। কিঞ্চিত উচ্চস্বরে বলল, আমি বলছি সবকিছু। অতঃপর আবারও সব নীরব। সকলের উৎকণ্ঠ বৃদ্ধি পেল। মাহতাব গলা ছেড়ে বলতে শুরু করলো সবকিছু। বেশ খানিকটা সময় নিয়ে শেষ করলো তার বক্তব্য। সকলে নিজেদের উত্তর পেয়ে গেলেও উদ্বিগ্ন দেখালো তানহাকে। আচমকা কেদারা ছেড়ে উঠে দাঁড়ালো সে। সম্পূর্ণ খাবার পুড়েই আছে এখনো, কিছুই খায়নি সে। বেগম উত্তেজিত স্বরে বলল, কি হলো তানহা, খাবে না তুমি? না ভাবি, তোমরা খাও, ক্ষুধা নেই। অল্প কিছু খাও, খাবার রেখে এভাবে যেতে নেই। পরে খাবো। আর কিছু বলার সুযোগ না দিয়েই দ্বারের দিকে পা বাড়ালো সে। পেছন পেছন ছুটকে গেল তোহফাও। ঘুরল তানহা। মিষ্টি হেসে তোহফাকে কোলে নিয়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। সেদিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না মাহতাব। চুপচাপ খাবারের লোকমা মুখে তুলল। মেয়ে না খেয়ে চলে গেছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওয়াসিফা সুলতানের। জার্নাব আগামাথা কিছু উপলব্ধি করতে না পেরে খাবারে মনোযোগ দিল। ফাইজা? বেগমের ডাক পেয়ে দৌড়ে এলো ফাইজা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল টেবিলের পাশে। খাবারটা দিয়ে এসো শেহজাদির কামরায়। আনাবিয়ার হাতে বুঝিয়ে দেবে, শেহজাদির যখন ইচ্ছে হবে সে খেয়ে নেবে। মাথা নাড়িয়ে দ্রুত খাবার নিয়ে ছুটল ফাইজা। সন্তুষ্ট নজরে বেগমকে পর্যবেক্ষণ করলো সুলতান। আর 5টা সাধারণ ভাইয়ের মতো নিজের ভালোবাসা প্রকাশ করার সুযোগ না পেলেও বোনের প্রতি তার অসীম ভালোবাসা। আম্মার অনাদরে এমনিতেই তানহা একটু খিটখিটে হয়েছে। নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না ঠিক মতো। শাশুড়ির দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো এলিজা। কেমন এক অদৃশ্য বিষাদে ঢেকে গেল মুখখানি। মায়েরা কেন এমন হয়? সে শুনেছিল মায়েরা নাকি মমতার আধার হয়, কন্যার পরম বন্ধু হয়। কই, হিসাব তো মিলল না। সে ছোট থেকে বড় হয়েছে, কখনো আম্মার খাঁটি ভালোবাসা উপলব্ধি করতে পারেনি।
যা ছিল সবে লোক দেখানো। তার পিতার কারণেই হয়তো অবহেলা করতে পারেনি তাকে, কিন্তু ভালোও তো বাসেনি কখনো, মায়ের জন্মের আগেও পরেও নয়। এখানে এসেও সেই একই চিত্র। তার শাশুড়ি সব সময় তানহাকে তুচ্ছ করে দেখে। কখনো ভালোবেসে দুটো কথা বলেছে কিনা সন্দেহ। তার তো সৎমা ছিল, কিন্তু তানহার তো তা নয়, তবুও এত অনাদর। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল একজন ভালো মা হয়ে দেখাবে সে। তোহফাকে কখনো এমন বিশ্রী অনুভূতির সম্মুখীন হতে দেবে না। মায়ের আসল সংজ্ঞা উপলব্ধি করাবে সে। খাবারের পর্ব শেষ হতেই তড়িঘড়ি করে সৈনিকেরা ঘোড়া প্রস্তুত করতে শুরু করেছে। যেতে হবে তো পার্শ্ব সাম্রাজ্যে। মাহতাব সেখানেই ব্যস্ত। প্রধান ধারে এসেও বারবার ফিরে যাচ্ছে জাইনাব। কিছুক্ষণের মধ্যে ঘুরে ফিরে আবারও এলো সে, চোখে মুখে ইতস্তত ভাব। দূর থেকে লক্ষ্য করল মাহতাব। সৈনিকদের সব বুঝিয়ে দিয়ে কোমরে তালোয়ার ঝুলিয়ে দৌড়ে এলো দ্বারের দিকে। তন্মধ্যে পুনরায় ফিরে যেতে পা বাড়িয়েছে জাইনাব। তৎক্ষণাৎ উচ্চস্বরে ডেকে উঠল মাহতাব। দাঁড়াও। প্রায় সঙ্গে সঙ্গেই পা থেমে গেল জাইনাবের। ধীরে ধীরে ঘুরে তাকালো মাহতাবের দিকে। তার সম্মুখে এগিয়ে এলো মাহতাব। ভ্রুকুচকে বলল, বারবার এসে আবার চলে যাচ্ছ কেন? কি সমস্যা? তুমি আগেই দেখেছিলে আমাকে? হ্যাঁ, আমি তো আর অন্ধ নই। এখন বলো, কেন এসেছিলে? থাক, পরে বলবো। আবারও ভুঁড়ির দিকে পা বাড়ায় জাইনাব। তড়িৎ বেগে তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো মাহতাব। সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এড়িয়ে যেতে চাইছো আমাকে? আরে না, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। অনেকদিন তো তোমার সাথে দেখা সাক্ষাৎ ছিল না, অনেক কথা জমে আছে। ঠিক আছে, এসে সব শুনবো। আজ একদম সময় নেই, ততদিন সাবধানে থেকো। তাড়াহুড়োর মধ্যে বলল মাহতাব। সৈনিকদের দিকে ফিরে যেতে আবারও কিছু একটা ভেবে ঘুরে তাকালো। কিঞ্চিত বিস্ময় নিয়ে বলল, তুমি কি আজকাল সুগন্ধি ব্যবহার করতে শুরু করেছো? প্রবলভাবে আতরের ঘ্রাণ আসছে। চমকে উঠল জাইনাব। ভালো করে খেয়াল করতে বুঝলো তার হিজাব থেকে তীব্র সুগন্ধ এসে নাক ধরিয়ে দিচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে হিজাবের দিকে চাইতেই মনে পড়ল এই হিজাবটার ভাঁজের মধ্যেই শাহাদের আতরের শিশিটা লুকিয়ে রেখেছিল সে। আজ তাড়াহুড়ো করে এটা বের করে পড়ে ফেলেছে। আতরের কথাটা বেমালুম ভুলে বসেছিল। তবে কি অসাবধানতাবশত কোনোভাবে আতর ঠেলে পড়েছে পোশাকের ভেতর? আঁতকে উঠল জাইনাব। জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে ছুটল নিজ কামরার উদ্দেশ্যে। পশ্চিমা অনিলে উঠছে তার গাউন। হিজাব এলোমেলো হলো, তবুও তার ধ্যান নেই। এ যেন নিজের প্রাণ ভোমরার দিকেই ছুটছে সে। হৃদস্পন্দন থামবে বুঝে আতরের শিশি ঢেলে পড়লে। তার সহসা কাণ্ডে স্থির হয়ে দাঁড়িয়ে রইল মাহতাব। নিস্তেজ তার দৃষ্টি। এ যেন দূরত্বের নতুন কোনো ইঙ্গিত। হুঁশ ফিরতেই তার পেছনে ছুটল মাহতাব, কিন্তু তার পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো। পূর্বেই কামরায় ঢুকে দাঁড় আটকে দিয়েছে জাইনাব। ব্যস্ত হয়ে কাঠের বাক্সটা খুলতেই আতরের ছোট্ট শিশিটা নয়নে গাঁথল। আতরের জন্যই বাক্সটার সাথে এনেছে সে। এটা ছাড়া যে এক মুহূর্ত চলে না তার। শাহাদের সুঘ্রান্ত এই আতরটাই এনে দেয় তাকে। না, ঢেলে পড়েনি আতর, হয়তো কোনোভাবে সামান্য লেগে গিয়েছে হিজাবে। দ্রুত আতরের শিশিটা ভালো মতো এঁটে দিল জাইনাব। শিশিটা বাক্সে বন্ধ করে স্বস্তির শ্বাস ছাড়তেই শুনতে পেল মাহতাবের চিন্তিত কণ্ঠস্বর। আরও একবার বাক্সটাকে দেখে নিয়ে এগিয়ে গিয়ে দ্বার খুলে দিল। কি করছিলে ভেতরে? এভাবে কেউ আসে? ধমকের সুরে বলল মাহতাব। দুঃখিত, হঠাৎ প্রিয় একটা জিনিসের কথা স্মরণ হলো, তাই। তা বলে এভাবে না বলে কই ছুটে চলে আসবে? ভয় পেয়ে দিয়েছিল একেবারে। তুমি এখনো অল্পতেই উত্তেজিত হয়ে পড়ো আজমাইন। শান্ত কণ্ঠ জাইনাবের। নিজেকে সংবরণ করলো মাহতাব। বড় বড় শ্বাস নিয়ে দমানোর প্রচেষ্টা করলো তার উত্তেজনা। অতঃপর মিহি স্বরে বলে উঠল, তুমি আজ আমাকে আরো একবার ভয় পাইয়ে দিয়েছিলে জুই। আগেও ভয় পেতে নাকি তুমি? কই, কখনো তো দেখিনি ভয় পেতে। কিশোরকালের সেই ফতুয়া বড় আজমাইন যতটা সাহসী ছিল,
আজ এই রাজকীয় পোশাক পরিধান করার সৈনিক প্রধানও ঠিক ততটাই সাহসী রয়েছে। তুমি চলে যাওয়ার পর আমি ভয় পেয়েছি, বহুবার ভয় পেয়েছি, যা তোমার অজানা। মাধবের এই সম্মোহনী কণ্ঠকেও অগ্রাহ্য করল জানা। তার মস্তিষ্কে ঢুকলো না এই কণ্ঠের গভীরতা, বরং বিস্মিত হলো সে। আজমাইনের আবার কিসের ভয়? নিশ্চয়ই বোকা বানাতে চাইছে তাকে, যেমনটা ছোটবেলায় বানাতো। তাকে বোকা বানিয়ে ভুবন কাঁপিয়ে হাসত ছেলেটা, যেন বিশ্ব জয় করে নিয়েছে, অথচ আজ ভয় পাচ্ছে। কিসের ভয়? দেয়ালে লাগানো বিশাল দর্পণটার সম্মুখে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছেন সুলতান। মাথার পাগড়িটা ঠিকঠাক করে পড়তে পড়তে দর্পণের মধ্যে দিয়ে তাকালো বেগমের দিকে। পালঙ্কে বসে পা দোলাচ্ছিল বেগম। আচমকা থেমে গিয়ে বলে উঠল, কখন ফিরবেন? ভাবছি আর ফিরবো না, ওখানে একটা সুন্দরী তরুণী বিবাহ করে সংসার শুরু করব, কি বলো? বেগমের কোনো প্রতিক্রিয়া না পেয়ে পেছনে ঘুরল সুলতান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বেগমের দিকে। সে আশা করেছিল বেগমের চোখের কয়েক ফোঁটা অশ্রু, অথচ বেগমের মুখভঙ্গি অত্যাধিক শক্ত। চোখের মনিতে যেন এক্ষুনি অগ্নির বর্ষণ শুরু হবে। হতব্বর সে উপলব্ধি করল তার বাম পাঁজরের হাড় পূর্বের তুলনায় অধিক মজবুত আর শক্ত হয়েছে। কেন আমাকে খুনি বানাতে চাইছেন সুলতান? আপনার জীবনে অন্য কোনো নারীর আগমন ঘটার পূর্বেই আমি নিঃশেষ হব, মিলিয়ে যাব ধূসর রঙা ছাইয়ের ন্যায়। কিন্তু আমি বিলীন হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ধ্বংস করে যাব আপনার চতুর্দিকের সমস্ত নারীর আত্মাকে। পাগড়ি ছুঁড়ে ফেলে তাকে আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ধরল সুলতান। চোখ বন্ধ করে আবেশী কণ্ঠে বলল, এভাবে কথা বললে আমার আর যেতে ইচ্ছে করে না, আজ থাক, পরে যাব। কপাল কুঁচকাল বেগম। তাকে ঠেলে সরিয়ে দিয়ে নারাজ স্বরে বলল, আজকাল আপনি খুব বাহানা বানাতে শুরু করেছেন, নিজের দায়িত্বে ফাঁকিও দিচ্ছেন দেখছি। হ্যাঁ, তো এতে আমার কোনো দোষ নেই, তুমিই দায়ী এর জন্য। সোজা সাপটা স্বীকারোক্তি সুলতানের। আমি দায়ী? অবশ্যই তুমি দায়ী, এতে কোনো সন্দেহ নেই। সেটা কিভাবে? এতগুলো দিন তুমি দূরে থাকলে সেটা কার দোষ? তোমার। এখন 2 বছরের ভালোবাসা উসুল করতে আমাকে তো বাহানা বানাতেই হবে। আচ্ছা, যুক্তি তর্ক তো ভালোই আয়ত্ত করেছেন। 2 বছরে শাশুড়ি আম্মা ভালোই প্রশিক্ষণ দিয়েছে মনে হচ্ছে। চোখ রাঙালেন সুলতান, কিঞ্চিত রাগান্বিত স্বরে বললেন, আমার আম্মার পেছনে লেগেছ? আমি কখন পেছনে লাগলাম? ছেলে তো মায়ের থেকেই শিখবে, এটাই স্বাভাবিক। আর আমি তো গর্ববোধ করি আম্মাকে নিয়ে। কি ভালো বুদ্ধি বের হয় ওনার মাথা থেকে, কোনো তুলনাই হয় না। তার মুখ থেকে বেরোনো এক একটা বাক্য শতাধিক মানুষের মাথা ধরিয়ে দিতে সক্ষম। আমি তো বলি, এরপর যুদ্ধ লাগলে না আম্মাকে সাথে নিয়ে যাবেন। সেই 2 লাইন ভাষণ দিলেই যুদ্ধ পানির মতো থেমে যাবে। সৈনিকরা অজ্ঞান হয়ে গেলে যুদ্ধ করবে কে? ধমকে উঠলেন সুলতান। থামো, সব সময় বদ বুদ্ধি, কাছে এসো। অধর বিকৃত করে পাগড়িটা হাতে করে এগিয়ে এলো বেগম। মাথায় ভালো করে বসে দিতে দিতে বলল, দ্রুত ফিরে আসবেন। সূর্য সবে গগন ভেদ করে তীক্ষ্ণ কিরণ ছুটতে শুরু করেছে। সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে গরমের তীব্রতা। মৃদু অনিলে নড়ছে গাছের পাতা। মহলের সমস্ত কার্যক্রম শেষ করে সুলতান রওনা হয়েছেন পার্শ্ব সাম্রাজ্যের উদ্দেশ্যে। সাথে আছে আজমাইন মাহতাব সহ আরও 15 জন সৈনিক। সকলের কোমরে চকচক করছে ধারালো তলোয়ার। ঘোড়ার পিঠে ঝুলিয়ে রাখা তীর ধনুক। অশ্ব ছুটিয়ে নিরলসভাবে চলছে তারা শাহ নদীর পাড়বে। সবার সম্মুখে সুলতান, তার থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে সামান্য পেছনে মাহতাব। তাদের অনুকরণ করে এগোচ্ছে সৈনিকগণ। নদীর তীর দিয়ে তারা এগিয়ে যাচ্ছে ঘন অরণ্যের দিকে। সুবিশাল অরণ্যের সম্মুখে এসে থামল সকলে। 2 জন সৈনিক ঘোড়া থেকে নেমে ভেতরে গিয়ে একবার পর্যবেক্ষণ করে আসলো। ততক্ষণ দাঁড়িয়ে রইল সবাই। অতঃপর আবারও ছুটল তারা অরণ্যের বক্ষ দেশে হারিয়ে যেতে। নির্জন অরণ্য ছেয়ে আছে বৃহৎ বৃহৎ অজানা সব বৃক্ষে। পাতা ঝুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চতুর্দিকে। অটবীর কঠিন নিস্তব্ধতা কাটিয়ে
কর্ণগহ্বরে এসে ঠেকেছে পশু পাখির ডাক। হঠাৎ সুলতান বলে উঠলেন, শাহাদ কি আমাদের সৈনিক ছিল মাহতাব? মাহতাব কিয়ৎক্ষণ ভেবে উত্তর দিল, এই নামের কোনো সৈনিক ছিল বা আছে বলে তো মনে পড়ছে না। হয়তো আপনার পিতার সময়কালে ছিল। হ্যাঁ, তাও ঠিক। আব্বাজানের সময়ের সৈনিক তোমার চেনার কথাও নয়। আমারও ঠিক মনে পড়ছে না। কিন্তু হঠাৎ এই কথা জানতে চাচ্ছেন কেন মহামান্য? এই শাহাদকে আপনি তার খোঁজ করছেন মানে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। সহসা উদ্বিগ্ন হলো সুলতান। মাহতাব কি জানে না এই ব্যাপারে? সে অবাক কণ্ঠে বলল, জার্নাব কিছু বলেনি তোমাকে? জুইয়ের আত্মীয় হয় নাকি? কই, আগে তো কখনো শুনিনি এই নাম। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে বলল মাহতাব। ভয়াবহ বিষাদ ভর করেছে মহলের আনাচে কানাচে। তুলনামূলক স্তব্ধতা যেন একটু বেশি। বৈঠকখানায় বসে আছে মহলের বাসিন্দারা। বেগমের থমথমে মুখশ্রী, যেন রাজ্যের আতঙ্ক ভর করেছে তার চোখে। সুলতান পার্শ্ব সাম্রাজ্যে গিয়েছে আজ প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। কোনো খোঁজ নেই তাদের। এতগুলো মানুষ যেন হাওয়ায় উবে গেছে। পার্শ্ব সাম্রাজ্য থেকে না তো কোনো বার্তাবাহক এসেছে, আর না তো তাদের পাঠানো বার্তাবাহক বার্তা নিয়ে ফেরত এসেছে। এই কয়েকদিনে কত শত সৈনিক যে প্রেরণ করা হয়েছে পার্শ্ব সাম্রাজ্যে তার হিসেব নেই। কিন্তু আশ্চর্য, কেউ ফিরে আসেনি। ঘন অরণ্য পেরোলেই যেন হাওয়ায় মিশিয়ে যাচ্ছে তারা। আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তাদের। আতঙ্কে কাটছে মহলের বাসিন্দাদের দিন। জার্নাব মায়ার দৃষ্টিতে তাকালো বোনের পাংশুটি মুখের দিকে। মেয়েটা নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে চিন্তায়। আকস্মাৎ নীরবতা কাটিয়ে বেগম থমথমে গলায় বলে উঠল, আমি যাব পার্শ্ব সাম্রাজ্যে। তা কি করে হয়? নারাজ স্বর ওয়াসিফা সুলতানের। কেন হয় না আম্মা? তুমি এই সাম্রাজ্যের বেগম, এই সাম্রাজ্যের সম্মান। তোমার এভাবে না জেনে যাওয়াটা বিপজ্জনক হবে। আমার ছেলে যেখানে যে অবস্থাতেই থাকুক, সে তোমার কোনো বিপদ মেনে নেবে না। প্রয়োজনে আমি আরও সৈনিক পাঠাচ্ছি। হতবাক নয়নে শাশুড়ির দিকে তাকালো বেগম। বেমানান কথাগুলো শাশুড়ির মুখ থেকে শুনে অতিশয় আশ্চর্য হয়েছে সে। মানুষের কতগুলো রূপ হয় তার জানা নেই, তবে শাশুড়ির এই রূপ তার অচেনা, বড্ড অচেনা। কেন যেন হৃদয় নিংড়ে ডাকতে ইচ্ছা হলো আম্মা বলে। নিজেকে সংবরণ করে নিল সে। আবেগী হবার সময় নয় এটা। সে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আর কত সৈনিক পাঠাবেন আম্মা? কেউ কি ফিরে এসেছে এ পর্যন্ত? কোনো বার্তা এসেছে? অথচ মানুষটার খোঁজ নেই। আজ 15 দিন হয়ে যাচ্ছে। এভাবে হাত গুটিয়ে আর কতদিন বসে থাকবো? আমি আর সহ্য করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। মায়া ভরা দৃষ্টিতে তাকালেন ওয়াসিফা সুলতান। পুত্রের চিন্তায় সে নিজেও তো অস্থির, তবে নিজের ভয় চিন্তা সে নিজের মনেই দাফন করেছে। এই পরিস্থিতিতে শান্ত থাকতে হবে তাকে। সবাই ভেঙে পড়লে সাম্রাজ্য দেখবে কে? সুলতানার দায়িত্ব যে তাকে পালন করতেই হবে। অন্যদিকে এলিজার বয়স নেহাতি কম। সে যে ধৈর্য রাখতে পারবে না তা আগে থেকেই আন্দাজ করেছিল। তার উপর মেয়েটা শাহজাইনকে পাগলের মতো ভালোবাসে। তার জন্য এই উদ্বিগ্নতা অতি স্বাভাবিক। সে গম্ভীর স্বরেই বলে উঠল, কি করতে চাচ্ছ তুমি? আমি আজই পার্শ্ব সাম্রাজ্যে যেতে চাই। এতক্ষণ চুপ করে সব কথা শুনছিল আরও 3 জন মানুষ। জার্নাব, তানহা ও ওয়াসিফা সুলতানের ছোট্ট ভাই হাদিদ। সুলতান যেদিন গেছে সেদিনই সে এসেছে। বয়সটা নেহাত কম নয়, প্রায় 50। কোনো কারণবশত বিবাহ করেনি সে। জার্নাব মাহতাব আর সুলতানের জন্য যেমন চিন্তিত, তার চেয়েও অধিক চিন্তিত বোনের জন্য। অন্যদিকে তানহার চেহারার রঙই উড়ে গেছে। সে যেন ভয়ে চিন্তায় কথা বলতেই ভুলে গেছে। চুপচাপ শোনা ছাড়া তার আর কিছু বলার নেই। কিন্তু হঠাৎ চেঁচিয়ে উঠল সুলতানের মামা। বেগমকে উদ্দেশ্য করে বলল, তুমি মেয়ে মানুষ ওখানে গিয়ে কি করবে, যেখানে ছেলে মানুষই ফেরত আসছে না? এতগুলো সৈনিক গায়েব হয়ে গেল, তোমার কি বা করার আছে সেখানে গিয়ে? শাহজাহান কি তোমার চেয়ে কম শক্তিশালী?
তার হদিশ মিলছে না, আর তুমি সামান্য মেয়ে মানুষ কি করবে?